একটা ছোট্ট গ্রাম ছিল, যেখানে সবকিছু ছিল সহজ, কিন্তু আধুনিকতার ছোঁয়া ছিল একেবারেই কম। এই গ্রামে বাস করত অনেক মেয়ে, কিন্তু তাদের জীবন ছিল একেবারে কঠিন। তারা পড়াশোনা জানতো না, শিখতেও পারতো না, কারণ গ্রামের অনেকেই মনে করত মেয়েরা পড়াশোনা করে কি করবে। তাদের জীবন সীমাবদ্ধ ছিল বাড়ির কাজকর্মে, কিছু কৃষিকাজে সাহায্য করা, আর সব থেকে খারাপ ব্যাপার ছিল তাদের জীবন কাটাতে হতো একেবারে নির্যাতনের মধ্যে। তারা স্বামীর হাতে মার খেত, মনের অশান্তি ও অবহেলায় কাটিয়ে দিত তাদের দিনগুলো। বউ, আরে ও বউ, কই তুমি? মুখপুরি, কতক্ষণ ধরে ডাকছি, কোথায় তুমি? বলো, ডাকছো কেন? ডাকছি কেন মানে, আমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে। সে খেয়াল কে আছে তোমার? আমায় এখন খেতে দেবে কে? আর আমার কাজের সময় জিনিসপত্রগুলো গুছিয়ে বা দেবে কে শুনি? তুমি তো সবই জানো, কাল রাত থেকে আমার শরীরটা জ্বরে পড়ে যাচ্ছে। তোমাকে বারবার করে বলেও দিয়েছিলাম আমি, তার জন্য তো আমি আর বিছানা থেকে উঠতে পারিনি গো, আর তাই কোনো কিছু রান্নাও করতে পারিনি। আর সকালের খাওয়াটা তুমি অন্য কোথাও থেকে একটু খেয়ে নেবে, তারপর আমি দেখছি কষ্ট হলেও আমি রান্না করতে পারি কি না। কি, তুমি কোনো রান্না করনি আর আমায় বলছো লোকের বাড়ি থেকে খাবার জোগাড় করে নিতে? দাঁড়াও, আজ তোমার দেখাচ্ছি মজা। এত বড় সাহস তুমি কোথায় পাও সেটাও তো আমি দেখছি। এ কি, তুমি রেগে গেলে কেন? আমি তো বললাম আমি কষ্ট করে হলেও রান্না করতে যাচ্ছি। সকালের খাবারটুকু জোগাড় করতে না পেরে আমার ভুল হয়ে গেছে। সব দোষ এই শরীরটার কত চলবে বলো তো? শরীরও তো মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ে, তবুও তোমার জন্য রান্না করা আমার উচিত ছিল। আমায় তুমি ক্ষমা করে দাও। তোকে উচিত অনুচিত এখন আমি বোঝাচ্ছি। এরপর মেয়েটির স্বামী তাকে ইচ্ছে মতো বেধড়ক পেটাতে থাকে। আতে আজগার, আতে আম, ওই আজগার আসছে তেরে, আন্টি আমি খাবো পেরে। এইতে কি রে ময়না, একা একা এসব কি বিড়বিড় করছিস? এটা কি নতুন খেলার ছন্দ নাকি? না মা, এটা নতুন খেলার ছন্দ নয়, এটা হলো বইয়ের পড়া। বইয়ের পড়া? বইয়ের পড়া মানে? তুই আবার এসব শিখলি কোথা থেকে? তোকে তো আমরা কোনোদিনও স্কুলে পাঠাইনি রে ময়না। হ্যাঁ, স্কুলে পাঠাওনি তো কি হয়েছে? আমার বন্ধুরা তো ও রোজ স্কুলে যায় আর আমাকে এই সব বলেছে, ওর থেকে আমি শিখেছি। ও মা, তুমি একটু বাবাকে বলে আমাকে স্কুলে পাঠাও না। আমি রাতুলের সাথে স্কুলে যেতে চাই আর শিখতে চাই। মারে, আমারও তো বড্ড শখ ছিল তোকে স্কুলে পাঠিয়ে পড়াশোনা শেখানোর, কিন্তু সমাজ ব্যবস্থা যে সেটা হতে দেবে না রে মা। মেয়েদের যে এখনো ছোট চোখেই দেখা হয়, ছেলেদের চেয়ে সব সময় ছোট করে রাখা হয় মেয়েদেরকে। আজ আমি পড়াশোনা জানি না বলে তোর বাবার হাতে পিটুনি খেতে হয়, তারপরও মুখ বুজে সংসার করে সব কাজ করতে হয় আমাকে। কিন্তু আমার মেয়ে হয়ে তোকে এমন সাজা আমি ভোগ করতে দিতে চাই না রে মা, চাই না। তাই তো আমিও চেয়েছিলাম তোকে পড়াশোনা শেখাতে। তাহলে আমি বাবার সাথে কথা বলবো মা। বাবা নিশ্চয় আমার কথা ফেলতে পারবেই না। কি হচ্ছে কি এখানে? দুই মা মেয়ে মিলে কি নিয়ে এত কথা হচ্ছে শুনি? এই তো বাবা চলে এসেছে এখানে। আমি বলছি কি বাবা, তুমি আমাকে স্কুলে পাঠাবে? আমিও পড়াশোনা করতে চাই রাতুলের মতো। তুমি পড়াশোনা করতে চাও রাতুলের মতো? বলি, রাতুল আর তুমি এক হলে নাকি? রাতুল হলো ছেলে মানুষ আর তুমি মেয়ে মানুষ। রাতুল বাইরে বাইরে যাবে, তাইও পড়াশোনা শেখা দরকার আছে। আর তুমি মেয়ে মানুষ, ঘরে থাকবে, ঘরের কাজ সামলাবে,
উনুনের কাজ করবে। তোমার এত পড়াশোনা শিখে কি হবে শুনি? আর এই যে বউ, বসে বসে মেয়েটার মাথা এভাবে খাচ্ছ। তোমায় না বলেছি মেয়েকে এসব না বলতে? না না, আমি এসব কিছু বলিনি। বরং মেয়েটাই রাতুলের কাছ থেকে পড়াশোনা শিখে এসে আমায় বলছিল এসব। আমি ওকে বারণ করে দিয়েছি যে এটা কখনো হওয়ার নয়। কে নিতাই, আমার থেকে ধার নেওয়া টাকাটা আজও অবধি দিতে পারলে না তো? আমাকে আর 2 দিন সময় দিন কাকা বাবু, আমি আপনার ধার ঠিক শোধ করে দেব। তাই নাকি? এই বলে বলে তো মাস কয়েকটা পার করে দিলে, কিন্তু তোমার আর 2 দিন শেষ হলো না। আর এই 2 দিন শেষ হবারও নয়। তোমার যা পরিস্থিতি, তোমার তো আস্তে আস্তে জমি ভিটে সব যাবে। আপনি তো সবই জানেন কাকা বাবু, তাহলে আপনি আমায় একটু কিছু বলে দিন না, বা কোনো কর্ম ব্যবস্থা পথ দেখান, যে কর্ম করে কটা পয়সা বেশি রোজগার করতে পারবো। এতে করে আমার সংসারের অভাবও দূর হবে, আর সাথে সাথে আপনার ধারও শোধ হয়ে যাবে। তোমায় আমি কি কর্ম ব্যবস্থা দেখাবো বলো তো? কর্ম ব্যবস্থা বলতে তো আমার নিজের বাড়ির কাজের লোক হতে পারো, কিন্তু এতেও তো বেশি পয়সা পাবে না। আমি কি করবো কাকা বাবু? আমি যে বড্ড অসহায়। গায়ে একমাত্র আপনার কাছেই আমি বিপদে আপদে হাত পাততাম। এখন তো আপনার কাছেও আমি ঋণী হয়ে আছি। আচ্ছা আচ্ছা, কেঁদো না বাবু। শোনো, তোমার নাকি ঘরে একটা মেয়ে আছে? হ্যাঁ হ্যাঁ কাকা বাবু, মেয়েটাকেও তো বিয়ে দিতে হবে। এত অভাবের সংসার, ওকে রেখে কি করব বলুন? কিন্তু মেয়েটার উপযুক্ত বয়স হয়ে ওঠেনি যে। বয়স হলেই ওকে আমি যেমন তেমন পাত্রের সাথে বিয়ে দিয়ে দেব। যেমন তেমন পাত্র বলতে আমার তোমার পছন্দ হয় না নাকি? আমার সাথে তো মেয়েটাকে বিয়ে দিলে পারো। একা একাই বুড়ো বয়স পার করতে ভীষণ কষ্ট হয়। একটা বিয়ে করা ভীষণ দরকার। তাই তোমার মেয়েটাকে যদি আমার সাথে বিয়ে দিতে, তাহলে তোমার সব ঋণ আমি মুক্ত করে দিতাম। কি বলছেন কি কাকা বাবু? আমার ওইটুকু মেয়ের সাথে আপনার বিয়ে হতে পারে নাকি? বুড়ো লোক কেন হবে না শুনি? আর তোমার মেয়ে ছোট, তাতে কি হয়েছে? সে আমার বাড়িতে এসে ভালো মন্দ খেয়ে পরে দেখবে, আর দেখতে দেখতে বড় হয়ে যাবে। আর তোমার মেয়ের কপাল খুলে যাবে গো। আমার বাড়ির বউ হলে এই সব কিছু মালিক হয়ে যাবে তোমার মেয়ে। সাথে তোমারও অভাব দিন ঘুচে যাবে, কথাটা ভেবে দেখো। কথাটা মন্দ নয়, কিন্তু আর তাছাড়া মেয়েটাকে তো বছর খানেকের মধ্যে বিয়ে দিতাম। কিন্তু স্বামী হিসেবে কাকা বাবুর বয়সটা যদিও বেশি, তাতে কি? স্বামীর বয়স একটু বেশি হলে কিছুই যায় আসে না। মেয়েটা তো খেয়ে পরে বেঁচে থাকতে পারবে, এটাই অনেক। আচ্ছা কাকা বাবু, আমি রাজি। আপনি চাইলে কালই আমার বাড়িতে গিয়ে মেয়েটাকে তুলে নিয়ে আসতে পারেন। আচ্ছা, বেশ বেশ, তাহলে তুমি আমার শ্বশুর মশাই হলে। আমি যাব না বাবা, শ্বশুর বাড়ি আমি যাব না। আমায় তুমি কেন বিয়ে দিয়ে দিলে বাবা? আমি তো এখন ওই পুতুলের বিয়ে দেওয়ার সময়। তাহলে তুমি কেন আমায় বিয়ে দিলে? এই বড় লোকটা, ইনি আমার স্বামী নাকি? আমি এনাকে স্বামী হিসেবে মানতে পারবো না। এই বড় লোকটা তো আমার দাদুর বয়সী। আহা মা, উনি তোমার স্বামী, ওনার সাথে তোমার বিয়ে হয়েছে, এভাবে ওনাকে বলতে আছে নাকি? বিয়ের পর দেখবি ওনার সংসারে গিয়ে তোর আর খাওয়ার কষ্ট বা অন্যান্য কোনো অভাবই থাকবে না। সব যখন মিটে যাবে, তখন তুই সুখে শান্তিতে সংসার করতে পারবি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, শ্বশুর মশাই একদম ঠিক কথা বলেছেন। চলো গিন্নি, আমরা আমাদের বাড়িতে যাই। উলি রে, এক রাতে তোর কি হয়ে গেল রে মা? তুই এভাবে মরে গেলি কি করে? ফিরে আয় মা, ফিরে আয়। আমি যে বড্ড ভুল করেছি, আমায় ক্ষমা করে দে মা। এরকমই ছিল গ্রামের মেয়েদের জীবন দশা। গ্রামের মেয়েরা কখনো কল্পনাও করতে পারতো না যে একদিন তাদের জীবন বদলে যেতে পারে।
একদিন তাদের গ্রামে শহর থেকে এলো এক মেয়ে, নাম তার মালা। মালা ছিল খুব মেধাবী, সাহসী এবং উদ্যমী। সে ছিল অন্য মেয়েদের থেকে আলাদা। মালার পরিবারের অবস্থা ভালো ছিল, কিন্তু সে কখনো গরিবদেরকে দেখে চুপ থাকতো না, এসে গরিব মানুষের সাহায্য করত। আচ্ছা, শুনেছি আপনি নাকি এই গায়ের মোড়ল মশাই। তবে আপনার গায়ের মেয়েদের পড়াশোনা বা তাদের জীবন ব্যবস্থাতে তো কোনো উন্নতির ছাপ পড়েনি। এতে আপনার কি কোনো বক্তব্য আছে? আপনি কি চান না আপনার গ্রামও অন্য অন্য জায়গার মতো উন্নত হোক? এখানকার মেয়েরাও ছেলেদের সাথে তালে তাল মিলিয়ে এগিয়ে চলো। কি যে বলছো না মা তুমি? এইসব চাইলেও সম্ভব নাকি? কেন সম্ভব না? চাইলে সবকিছু সম্ভব। আপনি এই গায়ের মোড়ল মশাই, আর তাই আমি যে কোনো একটা কাজ করার আগে আপনার কাছে পরামর্শ নিতে আসছি। আপনি আমায় অনুমতি দিলে আমি গ্রামের মেয়েদেরকে নিয়ে কাজ করতে চাই। কেন সম্ভব না? চাইলেই সবকিছু সম্ভব। তোমার কথায় আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আবার গায়ের মেয়ে বউদেরকে নিয়ে কি কাজ করবে শুনি? এই বয়সে তাদের হাতে করে কি শেখাবে? নাকি বলি গাধা পিটিয়ে কি আর ঘোড়া বানানো যায়? তাই বলছি, এসব বাদ দিয়ে গা থেকে কদিন ঘুরে বাড়ি ফিরে যাও। বাবা, ও বাবা, আমরা তো গায়ের মেয়েদের জীবনের দশা নিজেরা হাতে ধরে খারাপ করে রেখেছি। আর যখন একজন নিজে থেকে এসে সেটা পরিবর্তন করতে চাইছে, কোথায় তাকে সাহায্য করবে তা নয়, উল্টে তাকে ফিরিয়ে দিচ্ছ। বলছি, তুমি কি চাও তোমার মেয়েটা শ্বশুর বাড়ি গিয়ে অন্যান্য মেয়েদের মতো পড়ে পড়ে স্বামীর হাতে মার খাক? না মা, সেটা তো কোনো বাবারাই চায় না, কিন্তু কি করব বল, আমাদের গায়ে যে এটাই হয়ে আসছে। কি করব মানে? এই মেয়েটি যখন এসেছে আমাদের সাহায্য করার জন্য, তবে তুমি তাকে কেন সাহায্য করতে চাইছো না বলো তো? তুমি কথা দাও তুমি এনাকে সাহায্য করবে। বুঝতে পেরেছি মা আমি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে সাহায্য করব। তুমি যেভাবে এগোতে চাইছো সেভাবে এগিয়ে যাও। মালা খুবই ভালো মেয়ে ছিল, আর গ্রামে এসে সে দেখলো গ্রামের মেয়েরা কিভাবে অবহেলার শিকার হয়, তাদের জীবনে কোনো আশার আলো নেই। তখন মালা ঠিক করলো যে সেই মেয়েদের জন্য কিছু একটা করবে, একটা আলোর পথ দেখাবে, যাতে তারা একদিন নিজের জীবনকে সফল করতে পারে। এরপর মালা মোড়ল মশাইয়ের সাহায্য নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে গ্রামের প্রত্যেকটি মেয়ের কাজ করতে উৎসাহী করে তোলে। ও দিদি, আমাদেরকে যে এভাবে সাহস দিচ্ছেন সবাই বুঝলাম, কিন্তু আমরা কেউ যে পড়াশোনা জানি না, আর এখন পড়াশোনা শিখে তারপর কিছু কি করে করব? নিজের পায়ে দাঁড়ানো কি এত সহজ? হ্যাঁ দিদি, সে তো অনেক সময়ের ব্যাপার। না না, আমিও জানি এখন তোমাদের শুরু থেকে পড়াশোনা শেখাতে যাওয়া মানে অনেক সময়ের ব্যাপার। তাই আমি তোমাদেরকে যেভাবে বলছি তোমরা শুধু আমার কথা শোনো আর সেইভাবে এগিয়ে চলো। তোমরা যারা বড় মেয়েরা বউরা আছো তাদেরকে আমি এখন থেকে তোমরা যে যা ভালো করে পারো সেগুলো নিয়ে এগিয়ে যাবে, আর ছোট ছোট মেয়েদেরকে পড়াশোনা শেখাতে হবে আর তাদের মনোবল শক্ত করতে হবে। বুঝেছি দিদি, তার মানে আমার ময়নাকেও আপনার স্কুলে ভর্তি করতে পারবো? কিন্তু আমরা কি করব? আমরা তো কিছু বুঝতে পারছি না দিদি। তোমরা গায়ের মেয়ে কত সুন্দর বড়ি দাও, গয়না বড়ি, নকশা বড়ি, আবার হরেক রকমের আচার বানাও মৌসুমে মৌসুমে। আমের দিনে আম সত্ত্ব, তেঁতুলের দিনে চাটনি, আর বড়ের সময় বড়ের আচার, আরো কত কি। আবার হরেক রকমের পিঠাও তোমরা বানাতে পারো, যা কিনা শহরের মেয়েরা পারে না। আবার তোমরা কেউ কেউ সেলাইয়ের কাজও জানো, নকশি কাঁথা বুনতে পারো। এগুলো দিয়েও তো তোমরা এগিয়ে যেতে পারো, তাই না? হ্যাঁ দিদি, এসব কিছু করতে পারি আমরা, কিন্তু এগুলো দিয়ে কিভাবে এগোবো? তোমরা যে যে কাজ জানো শহরের মেয়েরা এসব কিছুই জানে না, আর তাই শহরে তোমাদের এসব হাতের কাজের জিনিসের অনেক কদর। তাই তোমরা যদি সব কিছু নিজেরা করো, আমি সেসব জিনিস শহরে নিয়ে গিয়ে বিক্রি করব। তখন দেখবে তোমরাও একটা আয় রোজগারের পথ খুঁজে পাবে। এভাবে তোমরা এক একজন এক এক জিনিস নিয়ে তোমাদের জীবনটা সুন্দর করে গুছিয়ে ফেলতে পারবে। তখন আর কারো কাছে তোমাদের হাত পেতে পয়সাও নিতে হবে না, আর কারো পিটুনিও খেতে হবে না। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো। ঠিক আছে, তবে তুমি যেভাবে বলো আমরা সেভাবেই কাজ করব, আর তুমি আমাদেরকে সাহায্য করলে আমরা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি এগিয়ে যাব। মালা শুরুতে মেয়েদের সেলাই শেখাতে শুরু করলো। সে মেয়েদের দেখিয়ে দিল কিভাবে সুন্দর পোশাক তৈরি করতে হয় আর কিভাবে সেটা বিক্রিও করা যায়। তারপর মালা মেয়েদের শিখিয়ে দিল কিভাবে বাড়িতে বসে সাদাসিধে ডালের বড়ি, আচার
বিভিন্ন জিনিস তৈরি করে কি করে অর্থ উপার্জন করা যায়। এখন তো তুমি আছো, তুমি শহরে নিয়ে সবকিছু বিক্রি করছো দিদি, কিন্তু তুমি যদি না থাকো তখন এই কাজ আমরা কি করে করব বলো তো? সব পারবে তোমরা, কঠোর পরিশ্রম আর ইচ্ছা থাকলে সবকিছু সম্ভব। কিছুদিন পর তারা দেখতে পেল তাদের তৈরি ডালের বড়ি, আচার এবং সেলাই করা কাপড় শহরে বিক্রি হতে শুরু করেছে এবং তাদের আত্মবিশ্বাসও বেড়ে যায় এবং তাদের জীবনও বদলাতে শুরু করে আর তারা নিজেরা স্বাবলম্বী হয়ে ওঠে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।